আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সিরিয়ার বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা। এদিকে বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহর। জানিয়ে দিব, ইসরায়েল ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলছে হিজবুল্লাহ। সিরিয়ার বিজয়ী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দিব, এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা $১.৫ কোটি পাচ্ছে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সিরিয়ার বিভিন্ন এলাকায় আবারও ইসরায়েলের বিমান হামলা। কি চাচ্ছে নেতানিয়াহু? আসাদ সরকারের পতনের পর বিদ্রোহী গোষ্ঠীর হাতে রাসায়নিক অস্ত্র আসার শঙ্কায় দামেস্কের অস্ত্র কারখানায় বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। বিদ্রোহীদের হাতে অস্ত্র যাওয়ার আগেই কুনাত্রা শহরের কাছে হিজবুল্লাহর একটি কনভয়েও হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলের দক্ষিণাঞ্চলিতে বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আঞ্চলিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি বিমানগুলো সিরিয়ার দক্ষিণাঞ্চলের খালখানা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী বলেছেন, আসাদ সরকারের পতন ইসরায়েলের জন্য উদযাপনের কারণ নয়। তিনি সতর্ক করে বলেছেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশিরভাগই আল কায়দা ও আইএস এর শাখা। এদিকে গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্তের রাফার জোনে নতুন করে অবস্থান নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানায়, তারা রাফার জোন ও গোলানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, গোলান মালভূমি ও ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ১৯৭৪ সালের যুদ্ধবৃত্তি চুক্তির পর প্রথম ইসরায়েলি বাহিনী রাফার জোনে স্থায়ীভাবে অবস্থান নিয়েছে। সামরিক বাহিনীর মতে এটি একটি অস্থায়ী পদক্ষেপ হলেও পরিস্থিতি পর্যালোচনা করে দীর্ঘমেয়াদে এটি বজায় রাখতে পারবে তারা। বাগদাদে মার্কিন ঘাঁটিতে উড়াধুরা হামলা হিজবুল্লাহর। ইরানের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক দারুত মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলার উপর একটি ইরাকি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। মনে করা হচ্ছে হামলাটি হিজবুল্লাহ চালিয়েছে। ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি নিষিদ্ধ ঘোষিত দায়েশ বা আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করছে। ইরাকি সরকারের মুখপাত্র বাসিম আল কাওয়াদি আগেই জানিয়েছিলেন যে এই জোটের মিশন শেষ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেছেন, উচ্চ পর্যায়ে ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। চুক্তির ধাপ সমূহ: প্রথম ধাপে বিদেশি বাহিনী প্রত্যাহার আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে, আর দ্বিতীয় ধাপ ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুয়াইদ নিহত হওয়ার পর থেকে ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতি জন অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দুজনেই দায়েশ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ইসরায়েল ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর নতুন প্রধান শেখ নাইম কাসেম বৃহস্পতিবার বলেছেন, ইসরায়েল এ পর্যন্ত ৬০ বারের বেশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার এক ভাষণে তেল আবিবের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভাষণ দিলেন হিজবুল্লাহ প্রধান। রবিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মেজর নিউজ। বক্তব্যের শুরুতে শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিজয় হিজবুল্লাহ যোদ্ধাদের আত্মত্যাগ এবং অবিচলতার ফলাফল। তিনি বলেছেন, শহীদদের রক্ত হিজবুল্লাহ যোদ্ধাদের অনুপ্রেরণা দিয়েছে। হিজবুল্লাহর কমান্ড এবং এই নিয়ন্ত্রণ অবকাঠামো পুনরুদ্ধার করা বিজয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া হিজবুল্লাহ নেতা লেবাননের প্রতিরোধ ও বাস্তুচ্যুতদের উদ্ধার সমর্থন দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানান। কাসেম আরও বলেছেন, তারা ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর নির্মাণের দিকে এগোচ্ছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে এক বছরের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে দড়ায় ইসরায়েলি বাহিনী আইডিএফ। বিচ্ছিন্ন এসব সংঘাত এক পর্যায়ে যুদ্ধরূপ নেয়। পরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত ২৭শে নভেম্বর যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। যদিও চুক্তি ঘোষণার সময় নেতানিয়াহু বলেছিলেন, হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না ইসরায়েল। এরপর গত সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
এর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে। তবে আইডিএফ এর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চুক্তি অনুযায়ী লেবাননে সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলে কোনো হামলা চালাবে না। লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠী যদি ইসরায়েলে হামলা চালায় সেখানেও প্রতিবন্ধকতা তৈরি করবে হিজবুল্লাহ। এদিকে লেবানন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সিরিয়ায় সেটা অবনতি হচ্ছে। গত কয়েকদিনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর সেখানে ইসরায়েলের তৎপরতা বেড়েছে। সিরিয়ায় বিজয়ী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ যুক্তরাষ্ট্রের। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে উৎখাত করা গোষ্ঠী হায়াত তেহরি আর শামের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এই গোষ্ঠীটি বর্তমানে সিরিয়ার একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ করছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রোববার এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস এর সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র, যা আসাদ সরকারের পতনের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্লিংকেন বলেছেন, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা এবং জনগণের প্রতি বার্তা পাঠানোর চেষ্টা করছে। ব্লিংকেন আরও বলেন, আমরা চাই সিরিয়ার জনগণ সফল হোক এবং এর জন্য আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। যদিও এই যোগাযোগ নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করা হয়নি, তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এটি নিশ্চিত করেছেন যে এইচটিএস এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বজায় রাখা হচ্ছে। এদিকে একসময় আল কায়দার সঙ্গে সম্পৃক্ত এইচটিএস 2018 সালে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছিল। তবে তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উপর আইনগত কোনো বিধিনিষেধ নেই। এই গোষ্ঠীটি দামেস্ক দখল করার পর সিরিয়ার নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবর্তনের জন্য কাজ করছে এবং তাদের বিরুদ্ধে উগ্রবাদীদের সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। হায়াত তেহরি আর শাম গোষ্ঠীর নেতা আহমদ আল সারা শুক্রবার এক ভিডিও বার্তায় সিরিয়ার জনগণকে তাদের সাধারণ ভূমিকার জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এই বিজয়ের জন্য সিরিয়ার মহান জনগণকে ধন্যবাদ। আমরা সবাই মিলে একটি শক্তিশালী সিরিয়া গড়তে কাজ করছি। তার বক্তব্যে সংখ্যালঘু এবং নারীদের অধিকার সুরক্ষার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইতিবাচক হিসেবে দেখছেন। মার্কিন এই কর্মকর্তা জানান, সারা নারীদের এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে খুবই ভালো দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। এটি সিরিয়ার অত্যন্ত গঠনের গুরুত্বপূর্ণ বার্তা দেয়। বিশ্লেষকদের মতে সারার এমন বক্তব্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এটি এইচটিএসকে একটি প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা হতে পারে। তবে গোষ্ঠীটির অতীত কর্মকাণ্ড এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলা $1.5 কোটি পাচ্ছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা মীমাংসা করতে $1.5 কোটি পরিশোধ করতে সম্মত হয়েছে দেশটির গণমাধ্যম এবিসি নিউজ। বিবিসির অনলাইন প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। মামলার অভিযোগ ছিল, গণমাধ্যমটির তারকা উপস্থাপক ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছিলেন, বলেছিলেন তিনি ধর্ষণের জন্য দায়ী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জজ স্টেফেন প্লাপ চলতি বছরের 10 মাস সাক্ষাৎকার নেওয়ার সময় বারবার এই মন্তব্য করেছিলেন, যেখানে তিনি এক কংগ্রেসম্যানকে প্রশ্ন করেছিলেন কেন তিনি ট্রাম্পকে সমর্থন করেন। গত বছর এক দেওয়ানি মামলায় জুরি করেছিলেন যে ট্রাম্প যৌন হয়রানির জন্য স্থায়ী দায়ী, কিন্তু ধর্ষণের জন্য দায়ী নন, কারণ নিউ ইয়র্ক আইনে যৌন নির্যাতনের আলাদা সংজ্ঞা রয়েছে। এই মীমাংসার অংশ হিসেবে এবিসি একটি বিবৃতি প্রকাশ করবে, যেখানে স্টেফেনের বক্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে প্রথম রিপোর্ট করেছে ফক্স নিউজ ডিজিটাল। সমঝোতা অনুযায়ী বিবিসি নিউজ একটি প্রসিকিউটার ফাউন্ডেশন এবং মিউজিয়াম প্রতিষ্ঠার জন্য $15 বিলিয়ন দান করবে, যা মামলার দায়ী ট্রাম্প বা তার প্রতিষ্ঠা করা হবে, যেমনটা আগের মার্কিন প্রেসিডেন্ট করেছিলেন। এছাড়া আরও $1 বিলিয়ন দেবে ট্রাম্পের আইনগত খরচের জন্য। মীমাংসার শর্ত অনুসারে এবিসি চলতি বছরের 10 মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে এটি এডিটরের নোট যোগ করবে। এতে লেখা থাকবে, এবিসি নিউজ এবং জজ স্টেফেনস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে 10 মার্চ 2024 এবিসির দিস ইউক অনুষ্ঠানের জজ স্টেফেনের সঙ্গে প্রতিনিধি ন্যান্সি প্যাসের সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে করা মন্তব্যের জন্য অনুতপ্ত। এবিসি নিউজের একজন মুখপাত্র এই বিবৃতিতে বলেছেন, কোম্পানি খুশি যে উভয় পক্ষ আদালতে দাখিল করার শর্ত অনুযায়ী মামলা মিটমাট করেছে।